সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার পরমাণু চুক্তি বদলে গেল কেমন করে? তখন বলা ছিল যে আমেরিকা শর্ত ছাড়াই সৌদি আরবকে পরমাণু কর্মসূচি পরিচালনা করার জন্য চুক্তি করেছে। কিন্তু সন্ধ্যার খবরে প্রকাশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জাস্ট তার অবস্থান বদলে ফেলেছেন। বাংলায় অনেকে পোল্টি মারা বলে, তিনি অবস্থান বদলে এখন বলছেন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ড অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে চুক্তি, সেই চুক্তিতে সই করার শর্তে এই পরমাণু কর্মসূচির ব্যাপারে সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে। অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তবেই এই পরমাণু কর্মসূচি পাবে। এই পরমাণু চুক্তির সমস্ত সব কিছু সৌদি আরব লাভ করবে। সৌদি আরব পাল্টা জবাব দিয়েছে, তাদের নীতি অবস্থান একই আছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের একটু দেখার ব্যাপার। এপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা খবর দেখলাম, ইরানের দক্ষিণাঞ্চল থেকে আমেরিকার স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্সের 50 জন সদস্যকে আটক করেছে ইরান। এই খবরের বাস্তবতা স্বাধীনভাবে এখনও যাচাই করা যায়নি, তবে এই খবর যখন বের হচ্ছে তার আগের খবর হচ্ছে আমেরিকা ইরানের উপরে স্থল অভিযান চালাবে, সেই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আমেরিকা এবং ব্রিটেনে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান এবং বোমারু বিমান হাই অ্যালার্ট অর্থাৎ উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর সাথে মেডিকেল টিমও রাখা হয়েছে। এদিকে ইরান কি করছে? ইরান যা করছে তা হচ্ছে এই উপকূলীয় অঞ্চলের সাধারণ লোকজনের ভেতরেও গুলি এবং অস্ত্র বিতরণ করেছে। পাশাপাশি ইরানি মিডিয়ায় খবর বের হয়েছে যে হেলিকপ্টার দেখলেই গুলি করবে লোকজনকে আহ্বান জানিয়েছে। আমি গতকাল অথবা পরশুর একটা ভিডিওতে বলেছি যে ইরান উপকূলীয় অঞ্চল জুড়ে 10,000 স্নাইপার মোতায়েন করেছে। শুধু তাই না, সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার জন্য ইরান সামরিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি কিন্তু গতকাল অথবা পরশু দিনের আর একটা ভিডিওতে বলেছিলাম ইরান ইরাক এবং কুয়েতের সীমান্তবর্তী অঞ্চলে তার পদাতিক বাহিনী পাঠিয়েছে, ট্যাঙ্ক, সাজোয়াজান এবং স্থলযুদ্ধের জন্য যা যা লাগে এরকম সমস্ত সব কিছু পাঠিয়েছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছে তার জবাবে ইরান বলেছে, ইরানের গণমাধ্যমে একদম মেইন স্ট্রিমের গণমাধ্যমে খবর এসেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে বলে ইরান একদম পরিষ্কার ঘোষণা করেছে। এই 4টা বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টি বিমান ঘাঁটির বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তার মানে হচ্ছে আমেরিকা যেভাবে ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে ইরান ঠিক সেইভাবেই জবাব দেবে। এ কারণে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, চোখের বদলে চোখ, এই নীতি এখন থেকে ইরানি সামরিক বাহিনী অনুসরণ করবে। তো সুপ্রিয় দর্শক, এ সমস্ত সব কিছু মিলে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সর্বপ্রথম যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে এই, সৌদি আরব এবং আমেরিকার মধ্যে কয়েক ঘন্টা আগে, সেটা 10-20 ঘন্টা আগের ব্যাপার, একটা চুক্তি হয়েছে। চুক্তিটা হলো পরমাণু চুক্তি। আমেরিকা সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে, সৌদি আরব বেসামরিক উদ্দেশ্যে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে এবং এই চুক্তির আওতায় সৌদি আরব কোনো শর্ত ছাড়া এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে। শর্ত ছাড়া বলতে প্রধানত 2টা শর্তের একটা সম্ভাবনা বা আশঙ্কা ছিল, সেই 2টো শর্ত ছাড়াই আমেরিকা সৌদি আরবকে নাকি এই পরমাণু চুক্তি করে দিয়েছে। সেই 2টো শর্তের একটা হলো সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, কিন্তু সেই শর্ত জুড়ে দেওয়া হয়নি। আরেকটা ছিল, সম্ভাবনা ছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই চুক্তিতে এই 2টো শর্তের একটাও নেই। খবরটা এই ছিল প্রাথমিকভাবে। কিন্তু কিছু ঘন্টা অর্থাৎ কয়েক ঘন্টা যেতে না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বক্তব্য এসে গেছে। তিনি বলছেন, এই চুক্তির প্রধান শর্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডটা কি? আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন তখন তিনি ইসরায়েলের সাথে
মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ, ইসরায়েলকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, তার সাথে সম্পর্ক তৈরি করা, সমস্ত সব কিছু অ্যাজ ইউজুয়াল 10টা-5টা রাষ্ট্রের সাথে যেভাবে অন্যান্য রাষ্ট্র করে, ইসরায়েলের সাথেও তাই করতে হবে। সেই সময় এই চুক্তিতে সই করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সম্ভবত মরক্কো এবং সুদান। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন যে এই আব্রাহাম অ্যাকর্ডে সই করার শর্তে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি এগুলো দেওয়া হচ্ছে, এবং তিনি এও দাবি করেছেন যে সৌদি আরব ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না, সামরিক উদ্দেশ্যে পরিচালিত করতে পারবে না, সেখানে ক্লজ দেওয়া আছে। এই জায়গায় কতগুলো প্রশ্ন আসে। চাপে পড়ে ট্রাম্প এই সমস্ত কথা বলছেন কিনা, তার অবস্থান পরিবর্তন করলেন কিনা, এটা একটা। আর একটা প্রশ্ন আসে, সৌদি আরব এক ধরনের ফাঁদে পড়লো, ঘেরাটোপে পড়লো কিনা। আর একটা প্রশ্ন আছে যে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে সত্য বলছেন কিনা যে তিনি আব্রাহাম অ্যাকর্ডে সই করার শর্তে সৌদি আরবের সাথে এই চুক্তি করেছে। তার মানে সৌদি আরব বলেছে যে হ্যাঁ আমরা আব্রাহাম অ্যাকর্ডে সই করব। যদি তাই বলে তাহলে সৌদি আরব কি এখানে লুকাচ্ছে আসল কথা? তারা এই কথা বলেনি, এটা লুকাচ্ছে কিনা? তার মানে ডোনাল্ড ট্রাম্পকে যেমন সন্দেহ করার ব্যাপার আছে যে তিনি মিথ্যা বলছেন কিনা, অসত্য বলছেন কিনা, তেমনি সৌদি আরব মিথ্যা বা অসত্য বলছে কিনা, সেটাও একটা প্রশ্ন। আর সর্বোপরি শেষ প্রশ্ন যেটা আসে অন্তত এখানে, সেটা হচ্ছে তাহলে এই চুক্তির ভবিষ্যৎটা কি? এই চুক্তি সৌদি আরব মানবে কিনা, আমেরিকা মানবে কিনা, এবং এই চুক্তি অনুযায়ী আব্রাহাম অ্যাকর্ডে সই হবে নাকি হবে না? এই চুক্তি অনুযায়ী সৌদি আরব পরমাণু কর্মসূচি পাবে নাকি পাবে না? বড় বড় প্রশ্ন। একটু ছোট্ট করে যদি ব্যাখ্যা করি তাহলে বলবো ডোনাল্ড ট্রাম্প ভেরি মাচ আনপ্রেডিক্টেবল পারসন। তাকে কেউ প্রেডিক্ট করতে পারে না, এবং সবচেয়ে বড় কথা, প্রেডিক্ট করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি এখন কি বলেন, 2 মিনিট পরে কি বলেন, 2 ঘন্টা পরে কি বলেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। পশ্চিমা গণমাধ্যম, আমেরিকান গণমাধ্যম, আমেরিকান বিশ্লেষকরা, রাজনীতিকরা সবাই কথা বলেন। অতএব ডোনাল্ড ট্রাম্পের সাথে কেউ কোনো চুক্তি করে শান্তিতে সেই চুক্তি বাস্তবায়ন করতে পেরেছে কিনা, সেটাই তো একটা বড় প্রশ্ন। এই চুক্তির ভাগ্য কি ইরানের চুক্তির মতো হবে কিনা? অর্থাৎ ইরানের সাথে চুক্তি করলো, 2 দিন পরে সেই চুক্তি আর মানলো না। সৌদি আরবের সাথে যে চুক্তি করলো সেই চুক্তিও কি 2 দিন পরে ডোনাল্ড ট্রাম্প বলবে যে না আমরা এই চুক্তি মানি না, ডিল ইজ ওভার? তার কিন্তু একটা আলামত দেখা যাচ্ছে। হয় এখন সৌদিকে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে নত হয়ে বলতে হবে ঠিক আছে আমরা আব্রাহাম অ্যাকর্ডে সই করছি, দিন আমাদের পরমাণু প্রযুক্তি, অথবা সৌদি আরবকে বলতে হবে যে না, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমরা এই চুক্তিতে সই করবো না, তাতে আপনি আবারে প্রযুক্তি দেন আর না দেন। তবে এখানে চূড়ান্তভাবে যে কথা বলা যাবে সেটা হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে যে পরমাণু বিষয়ক চুক্তি হয়েছে সেই চুক্তি এখন প্রশ্নের ঊর্ধ্বে নয়। এই নিয়ে নানা প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই চুক্তি করতে গিয়ে সৌদি আরব আমেরিকার কাছে নতুন করে ফাঁদে পড়লো কিনা। সময় বলবে, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এবার ইরান আমেরিকা এই প্রসঙ্গে চলে আসি। খুব সম্প্রতি রিপোর্ট বের হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা CIA, তাদের কয়েকটা ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান। সেই ঘাঁটিগুলো কোথায়? সেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশে, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশে CIA-র ঘাঁটি আছে। এই সমস্ত ঘাঁটি শনাক্ত করে ইরান তার অনেকগুলোতে হামলা চালিয়েছে। বলা হচ্ছে কমপক্ষে 2টো, আর বেশি হলে 12টা। এটা একটা অবস্কিউর অবস্থা রাখলো যে 2টো অথবা 12টা, মানে 1 আর 100 এরকম হয়ে গেল। তো বেশ কিছু ঘাঁটিতে হামলা চালিয়েছে, কথা সত্য। এবং এই হামলা ইরান কি করে চালালো এতটা টু দ্য পয়েন্টে, এটা নিয়ে গবেষণা করছে আমেরিকা, তদন্ত করছে, এবং তারা প্রাথমিকভাবে দোষারোপ করছে যে রাশিয়া এই গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে হেল্প করেছে। আমেরিকা বা পাশ্চাত্যের একটা সমস্যা হচ্ছে ইরান যে নিজেরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কাজ করতে পারে এটা তারা বিশ্বাস করতেছে না। ইরান যে সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং তাদেরকে যে বড় রকমের বিপদে ফেলতে পারে একথা তারা স্বীকারই করতে চায় না। তারা সবসময় ইরানকে আন্ডারএস্টিমেট করে এবং ইরানকে ছোট, দুর্বল, একটা অচ্ছুত দেশ হিসেবে দেখাতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইরানের কাছে তারা এত বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে একথা তারা স্বীকার করতে চায় না। দেখছে বাট প্রকাশ করবে না। কেন? তাদের সম্মান যাবে, তাদের প্রভাব প্রতিপত্তি সব শেষ হয়ে যাবে, তাদের যে একক কর্তৃত্ব, আধিপত্য, এটা শেষ হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে না বাংলায়, একটা প্রবাদ আছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? অর্থাৎ আপনি চোখ বন্ধ করে থাকলেন কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংস হওয়া কি বন্ধ হবে? হবে না। আমেরিকা যতই ইরানকে অস্বীকার করুক, তার সামরিক সক্ষমতা, তার গোয়েন্দা সক্ষমতা, তার অস্ত্রের সক্ষমতা, এই সমস্ত নিয়ে যত কথা বলুক, বাট রিয়েলিটি হচ্ছে ইরান এমন একটা পর্যায়ে গেছে যেখান থেকে আমেরিকাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
এইরকম একটা চ্যালেঞ্জের মুখে কি পড়লো আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলে? সামাজিক মাধ্যম এক্সে একটা খবর দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, আমি একদম অ্যাকুরেট খবর বলছি না, দেখলাম খবরটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখন মেইন স্ট্রিম চ্যানেলে যত খবর বের হয় তাতে অনেক বাস্তব খবর বের হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এটা আপনারা অনেকেই জানেন। এবং সারা বিশ্বের টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকা অনেক কিছুই মায়ের খেয়ে গেছে এই সমস্ত মিডিয়ার কারণে, এবং সেই খবরগুলো কিন্তু পরবর্তীতে বাস্তব হয়, এটা দেখা দেয়। তো যাই হোক, আমি এখনও বলছি না যে দক্ষিণ অঞ্চলে 50 জন ডেল্টা ফোর্সের সদস্যকে আটক করেছে ইরান, বাট খবর এমন দেখলাম, যদি এরকম হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। এই কারণে ইরান অনেক দিন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে দক্ষিণ অঞ্চলে এই যে আমেরিকা হামলা চালাচ্ছে, এই হামলার মধ্য দিয়ে মূলত দক্ষিণ অঞ্চলটাকে, ইরানের সামরিক বাহিনীর সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে, সামরিক বাহিনীকে ভেতরে ঢুকে দিয়ে এই অঞ্চল দিয়ে আমেরিকার সেনা স্থল অভিযান শুরু করবে। কিন্তু ইরান ঠিকই বুঝতে পেরেছে এবং তার প্রস্তুতি কিন্তু আগেই নিয়ে রেখেছে। আমি গত কাল বা পরশু বলেছি যে ইরানের দক্ষিণ অঞ্চলে 10,000 স্নাইপার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী থেকে, এবং কুয়েত ইরাক সীমান্তে কিন্তু তারা সাজোয়া যান, ট্যাঙ্ক এগুলো পাঠিয়েছে। তার মানে তাদের কিন্তু আমেরিকাকে মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে এগুলো করেছে, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে 50 জন মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যকে যদি আটক করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং আমেরিকা যদি সত্যি সত্যি সেনা পাঠায় রেকি করার জন্য, অর্থাৎ পরিস্থিতি জানা বোঝার জন্য, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না, অসম্ভব কিছু না। এবার আমি এই আলোচনার প্রথম দিকে বলেছিলাম যে ইরানের উপকূলীয় অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের খুজেস্তান প্রদেশের সমস্ত জায়গার লোকজনকে এইরকম বলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে, ইরানের গণমাধ্যমে খবর, এই সমস্ত এলাকার সাধারণ জনগণকে বলা হয়েছে হেলিকপ্টার দেখলে যাতে গুলি করে। তার মানে ইরান খুবই ধারণা করছে বা আশঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে, এবং সেই কারণে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে হরমুজগান প্রদেশের লোকজনের ভেতরে গুলি এবং ছোটোখাটো আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলভার বা শর্টগান, হ্যান্ডগান এই সমস্ত বিতরণ করা হয়েছে। তার মানে হচ্ছে আমেরিকা যদি স্থল অভিযান চালায় তাহলে তারা, মার্কিন সেনারা ইরানের ভেতরে গণ প্রতিরোধের মুখে পড়বে। এই স্থল অভিযানের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে কিছু কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে। আমেরিকা এবং ব্রিটেনে বহু সংখ্যক যুদ্ধ বিমান এবং বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে। গতকাল তো খবর বেরিয়েছিল যে ইরানের উদ্দেশ্যে আমেরিকার B-1 বোমারু বিমান পাঠানো হয়েছে। তো আমেরিকার এই যে এই সমস্ত ফাইটার জেট এবং বোমারু বিমান যে প্রস্তুত রাখা হয়েছে, এগুলো কিন্তু সিগন্যাল। তার মানে স্থল অভিযান চলবে এবং বিমান বাহিনী সাপোর্ট দেবে স্থলবাহিনীকে, মার্কিন ডেল্টা ফোর্স বা মেরিন কোর বা আর যে সমস্ত স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালালে তখন হেল্প করবে। এবং এজন্য মেডিকেলের একটা বিরাট বড় টিম, 150 ডাক্তার নার্সের একটা বড় টিম তারা রেডি করেছে, এমন খবর আছে। এবং আমেরিকা বুলগেরিয়াকে বলেছে যে তোমাদের ঘাঁটি দিতে হবে আমাদের ইরানের উপর হামলা চালানোর জন্য। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মোটামুটি প্রায় বিদায় হওয়ার কাছাকাছি। গত রাতে খবর দেখলাম, আমি দুপুর ভিডিওতে বলেছি, আলুদেদ ঘাঁটি থেকে মার্কিন সেনারা চলে গেছে ঘাঁটি খালি করে। আজকে আর একটা খবর দেখলাম, সম্ভবত প্রিন্স ফয়সাল এয়ারবেজ, সেই ঘাঁটিও ছেড়ে গেছে, অথবা মোয়াফাক আল সালতে, যে কোনো একটা ঘাঁটি একদম ক্লিয়ারলি কমপ্লিটলি খালি করে ফেলেছে। সেখানে মার্কিন সেনা তাদের বিমান, ড্রোন কোনো কিছুই রাখেনি। তো বুলগেরিয়াকে আমেরিকা তাদের বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতে বলেছে এবং বুলগেরিয়া রাজি হয়েছে। বুলগেরিয়া হচ্ছে নেটোভুক্ত একটা পূর্ব ইউরোপের দেশ, এবং পূর্ব ইউরোপের যে সমস্ত দেশ নেটোতে জয়েন করেছে তারা আমেরিকার অনেক বেশি অনুগত। ইরান বুলগেরিয়াকে সতর্ক করেছে যে ঘাঁটি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকো। ইরানের নীতি হচ্ছে কি, যে যেখান থেকে হামলা হচ্ছে সেই জায়গায় ইরান হামলা চালায়। বুলগেরিয়া থেকে যদি আমেরিকা হামলা চালায় তাহলে বুলগেরিয়ার উপর কিন্তু ইরান হামলা চালাতে পারে। তার মানে তখন নেটো জোটের আর একটা দেশ যুদ্ধের ভেতরে জড়িয়ে গেল, তখন হয়তো নেটো জোটের প্রশ্ন আসতে পারে একদম পুরো যুদ্ধে জড়িয়ে যাওয়ার। যদি তাই হয় তখন চীন রাশিয়ার ভূমিকা কী হবে তা কিন্তু একটা বড় প্রশ্ন। তার মানে বিশ্বযুদ্ধ কি আসন্ন, সে একটা প্রশ্ন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরান 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কেন? বুলগেরিয়াকে শুধু উদ্দেশ্য করে নয়, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ব্রিটেনের ঘাঁটি এবং ডিয়াগো গার্সিয়া ঘাঁটি, যেটা ব্রিটিশ অধীনে, সেই ঘাঁটি ব্যবহারের জন্য চাপ সৃষ্টি করেছে। কেয়ার স্টারমার দেয়নি, এই নতুন প্রধানমন্ত্রী দিয়েও দিতে পারে। যদি দেয় তাহলে ডিয়াগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলার প্রশ্ন আছে, তখন একটু দূরবর্তী পাল্লার
ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেই জন্য ইরান হয়তো এই 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরান থেকে বুলগেরিয়ার দূরত্ব 1800 কিলোমিটার থেকে 2000 বা 2300 কিলোমিটারের ভিতরে। আর ব্রিটেনের কতটুকু আমি জানি না, সম্ভবত 5,500 কিলোমিটার হতে পারে। আবার দিয়াগো গার্সিয়া ঘাঁটি সম্ভবত 3800 বা 4000 কিলোমিটার। তার মানে 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র হলে ইরান সব কাভার করতে পারে। যদি এই সমস্ত ঘটনাগুলো ঘটে তাহলে যুদ্ধের বিস্তৃতি মারাত্মকভাবে বেড়ে যাবে। এবং আমি যে বললাম, বুলগেরিয়া যদি যুদ্ধে জড়িয়ে যায়, ইরান যদি বুলগেরিয়ায় হামলা চালায় আর বুলগেরিয়া যদি রিয়্যাক্ট করে, তাহলে নেটো জোটের কিন্তু তখন যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রশ্ন। অবশ্যই আমেরিকাকে প্রথম যুদ্ধে নেটো জোট বা ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দেয়নি, এখন নতুন করে দেবে কিনা সেটা সময় বলবে, দেখা যাক। এদিকে আমি আর একটা খবর বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে হরমুজ প্রণালীতে আর যদি একটা জাহাজে হামলা চালানো হয়, তখন আমরা একটা সেতু অথবা একটা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবো ইরানের। গত রাতে ইরান যে হামলা চালিয়েছে সেটা কিন্তু মার্কিন জাহাজ, মার্কিন তেলবাহী জাহাজে। এর জবাবে কিন্তু ইরানের কোনো বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে তা কিন্তু জানা যায়নি, পাওয়া যায়নি খোঁজ। আমেরিকার যে হুমকি, এই হুমকির জবাবে ইরান কিন্তু বলে রেখেছে আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যের অন্তত 4টি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি হচ্ছে আল তাওবিলা বিদ্যুৎ কেন্দ্র, এটা দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আল জাফরা বিমান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়, আমেরিকার ঘাঁটিতে। আর একটা বিদ্যুৎ কেন্দ্র নাম হচ্ছে দেওয়া, DWA। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমেরিকার মিনহাদ বিমান ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতে, এই বিমান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার মানে এই বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করবে ইরান, সংযুক্ত আরব আমিরাতে এই দুটো। কাতারের রাস লাফান বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আল উদেদ বিমান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর সৌদি আরবের রিয়াদ পাওয়ার প্ল্যান্ট, এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রিন্স সুলতান এয়ারবেজ, সৌদি আরবে যেটা, মার্কিন এই বিমান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার মানে মধ্যপ্রাচ্যের খুব গুরুত্বপূর্ণ 4টি বিমান ঘাঁটিতে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করে, সেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের উপরে ইরান হামলা চালানোর হুমকি দিয়েছে। তো সামগ্রিক পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা যথেষ্ট নাজুক। ইরান এখন যে কথা বলছে যে মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণভাবে মার্কিন সেনা চলে না যাওয়া পর্যন্ত এই হামলা বন্ধ হবে না। তার মানে ইরান ধরে নিয়েছে যে পরিস্থিতি তৈরি করেছে, আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে তাড়িয়ে গুটিয়ে আস্তে আস্তে ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছে ইরান। আর মধ্যপ্রাচ্যের অনেকগুলো ঘাঁটি কিন্তু খালি করে ফেলেছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এই সমস্ত ঘাঁটির পরিণতি কী? ইরান সহজে এখানে ফিরতে দেবে না। তাহলে দাঁড়াচ্ছে পরিস্থিতি এই রকম, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা চলে যাবে কিনা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকার সেনা থেকে প্রত্যাহার করবে কিনা, চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্যে আদৌ আমেরিকার সামরিক উপস্থিতি আর থাকবে কিনা, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনাদের কাছে আমি এই একই প্রশ্ন রেখে গেলাম যে আপনারা কি মনে করেন যে মধ্যপ্রাচ্য থেকে আসলেই আমেরিকার চলে যাওয়ার কোনো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত ভিডিও কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।